আমি গল্প পাঠের জন্য আহ্বান জানাবো অরিন্দম বসুকে। অরিন্দম বসু কথামালার জন্মলগ্ন থেকেই আমাদের সঙ্গে আছেন। ওনার পেশাগত ক্ষেত্রে প্রথমে উনি চিত্রশিল্পী হিসেবে কাজ শুরু করেন, তারপর বহু বছর সাংবাদিকতা করেন, বহু পুরস্কার পেয়েছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে উনি পেয়েছিলেন পুরস্কার, আরও অনেক পুরস্কারে সম্মানিত হয়েছেন উনি। তো আমরা এখন শুনে নেব অরিন্দম বসুর গল্প। আমার গল্পটির নাম নাল। মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো আমার এক পাটি চটি। কলেজ স্ট্রিটে গিয়েছিলাম শুক্রবার, মেয়ের ক্লাস 9। তার সায়েন্সের একটা বই আমাদের দিকে পাওয়া যাচ্ছে না। তা বউ বলল কলেজ স্ট্রিটে খোঁজ করতে। বউয়ের আদেশ ঠেলতে পারে এমন বুকের পাটা যাদের আছে তাদের মধ্যে আমি পড়ি না। শনি রবি অফিস ছুটি, তাই শুক্রবারটাকেই বেছে নিলাম। আমার কলেজ ছিল গড়িয়ায়। 2 দফায় ভেঙে ভেঙে মেট্রো যখন দমদম অবধি চালু হয়ে গেল, তখন মাঝে মাঝে কলেজ স্ট্রিটে চলে আসতাম পুরনো বই কিনতে। ওই দোকানগুলোয় ঘোরাফেরা করতাম, বই ঘাঁটতাম, ধুলো ঘাঁটতাম। মৃত উই পোকার শুকনো ঝুরঝুরে গুঁড়ো, আচমকা বেরিয়ে আসা জ্যান্ত রূপলি বই পোকা ঝেড়ে ফেলে দিতাম। তককে তককে থাকতাম যদি নিরুদ্দেশে চলে যাওয়া কোনো বইকে আমার ঠিকানায় এনে তোলা যায়। আমি কোনো প্রাবন্ধিক, গবেষক, লেখক বা টিকাকার নই। লিটল ম্যাগাজিন অবধি করি না। চাকরি করি, বউ মেয়ে নিয়ে সংসার করি, আর এককালে বই পড়তাম। অপরাধ বলতে ওইটুকুই। অফিস ডালহৌসি পাড়ায়। রোজই সেখান থেকে হেঁটে সেন্ট্রাল স্টেশনে এসে ট্রেনে উঠি। কলেজ স্ট্রিটে আর যাওয়া হয়ে ওঠে না। সেদিন মেয়ের বই কেনার পর পুরনো ব্যথাটা চাগাড় দিয়ে উঠল। ঘুরতে লাগলাম। প্রেসিডেন্সির পাশে একটা দোকানে বই পছন্দ হলো, ভ্রমণের নেশা, মনীন্দ্রনাথ মুস্তফি, 1337 সালে বাদুরবাগানের প্রেস থেকে ছাপা, ভূমিকা জলধর সেন। ওই মনীন্দ্রনাথ সাইকেলে কাশী, পুরী, দার্জিলিং ঘুরে একেবারে কাশ্মীর পাড়ি দিয়েছিলেন। সাদা কালো অনেক ছবিও আছে বইটাতে। 50 টাকা চাইল। মেয়ের বই কেনার বাজেটের পর ওটা এক্সট্রা হয়ে যাবে, তাহলে থাক, এখন দেখা তো হলো। একদিন এসে একটা বই কিনে কি হবে এতদিন পর? অভ্যেসটাই তো উইয়ে খেয়েছে। হাঁটতে হাঁটতে ইউনিভার্সিটির পাঁচিলের পাশে এসে দেখি ফুটপাতে শুয়ে দেবসাহিত্য কুটিরের পূজাবার্ষিকী অলোকানন্দা। পা আটকে গেল। মহালয়া 1369। ছেলেবেলায় আমার একবার বসন্ত হয়েছিল, ক্লাস 5। মশারির ভেতর আমায় শুয়ে রাখা হতো সারাদিন। বাবা বলেছিল শান্ত হয়ে থাকলে একটা বই দেবে। এই সেই বই। কিন্তু বইয়ের ছাপার সাল দেখে অবাক লাগলো। ওই সময় তো আমার জন্মই হয়নি। তাহলে কি বাবাও পুরনো বই কিনে এনে দিয়েছিল? আমি নতুন মনে করে তা আনন্দে পড়েছি জানলা দিয়ে আসা আলোয়? হতে পারে। পুলিশ কোর্টের মুহুরি তার রংচটা অ্যাটাচি কেসের ভেতর থেকে ছেলের জন্য নতুন বই কোথা থেকে বের করবে তখন? তবু এই বইটা তখনও আমার কাছে পুরনো ছিল না, এখনও নয়। মেয়ের জন্য কিনব কি? পড়বে কখন? পড়ার বইয়েরই যা চাপ। দাম জানতে চাইলাম, এও 50। আগেরটা আর এটা মিলিয়ে 100। থাক, মেয়ের বইয়ে 150 গিয়েছে এর মধ্যেই। মেডিকেল কলেজের ভেতর দিয়ে হেঁটে সেন্ট্রাল স্টেশনে এলাম। মেট্রো ধরব। সেখানেই ঘটনাটা ঘটল। সিঁড়ি দিয়ে নামতে নামতেই দেখতে পাচ্ছিলাম গড়িয়ার দিকে ট্রেন এসে দাঁড়িয়ে পড়ল। ফলে আরেকটু দুরদার করেই নামতে থাকলাম। একেবারে শেষ কামরাটা ছেড়ে পরের কামরার গেটের কাছে পৌঁছে গেলাম। ডান পাটা বাড়িয়েও দিলাম। তখনই পাশ থেকে একজন এসে ধাক্কা মারল এবং দরজা বন্ধ হওয়ার আগে শ্যুট করে ঢুকেও গেল। দুপাশের পাল্লা এসে ধড়াম করে আমার পায়ে লাগলো। পা সরিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার চটি প্রথমে দরজার ফাঁকে কয়েক সেকেন্ড আটকে থেকে তারপর অভিমানাহত হয়েই বোধহয় টুপ করে প্ল্যাটফর্মের গায়ে ঘষে পড়ে গেল। ট্রেন চলে গেল। ভেতরে কয়েকজনের হাসি মুখ দেখতে পেলাম এক ঝলক। কারো দুর্দশা বুঝতে পেরে যেভাবে আমরা হাসি আর কি। আমি একটু উঁচু নিচু অবস্থায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলাম। চটি আছে বলে বাঁ দিকটা উঁচু, আর নেই বলে ডান দিকটা নিচু। যে আমায় ধাক্কা দিয়েছিল সে এখন অনেক দূরে। আমি আমার চটিটাকে দেখব বলে সন্তর্পণে লাইনে উঁকি দিলাম। ওই যে পড়ে আছে উপুড় হয়ে। মাত্র 7-8 মাস আমার পায়ের ঘর করেছিল বেচারা। ট্রেনের ভেতর থেকে ও কি পায়ের সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মে ফিরে আসতে পারতো না? সমস্ত স্মৃতি ত্যাগ করে ঝাঁপ দেওয়ার কারণ কি? আমি যখন উঁকি দিয়ে দেখছিলাম তখন চারপাশে কয়েকজন আমাকে দেখছিল। সাধারণত চটি জুতো তো লাইনে ঝাঁপায় না, মানুষই ঝাঁপায়, এবং তখন তারা তার সঙ্গেই থাকে। কাজেই ওরা সঙ্গত কারণেই আমায় দেখছে। একজন আমারই মতো উঁকিও দিলেন। তারপর ভুরু নাচিয়ে বললেন, কি করে গেল? সে তো অনেক কথা। ছোট করে বললাম, ধাক্কাধাক্কিতে সামলাতে পারিনি।
আপনি স্টেশন মাস্টারের কাছে চলে যান, গিয়ে বলুন ওদের লোক আছে তুলে দেবে। তাই তো, তুলে দেবে, এ তো হতেই পারে। চটি তো ফিরে পেতে পারি তাহলে। আনন্দে আমার ডান পাটা নেচে উঠল। কিন্তু স্টেশন মাস্টারের কাছে যাব কি করে? হাঁটতে গেলে তো নিজেকে দাঁড়িপাল্লা বলে মনে হচ্ছে। পা ফেললেই ভুল বাটকাটা চাপাচ্ছি যেন। একটি চটি আমায় ত্যাগ করেছে, অন্যটাকে আমি ত্যাগ না করলে তো হবে না। মেট্রো স্টেশনে আরপিএফের জওয়ান মোতায়েব থাকে, তারা মেশিন গান নিয়ে পায়চারি করে। ট্রেন আসার আগে ফর করে বাঁশি বাজিয়ে সাবধান করে। কেউ অনেকক্ষণ স্টেশনে বসে থাকলে তুলে দেয়, কোনো কথা বললে রা কাড়ে না। আজ একজন এগিয়ে এসে আমায় বলল, যা উপর চলা যাও, যাকে বলো। এখন আপনি তুমি নিয়ে মাথা ঘামানো যাবে না, আমরাও তো পুলিশকে আপনি আগে করি না। আমি সিঁড়ির পাশে এক কোণে বাঁ পায়ের চটিটা খুলে খালি পায়ে উঠতে শুরু করলাম। উঠতে উঠতে খেয়াল করছিলাম, যারা মেট্রোর এই উজ্জ্বল আলোর ভেতরে আসছে কিংবা যাচ্ছে তাদের কেউই আমার পায়ের দিকে লক্ষ্য করছে না। আমার কাঁধে ব্যাগ, প্যান্টের মধ্যে জামা গুঁজে পড়া, হাতে ঘড়ি, চোখে চশমা, অথচ পায়ে কিছু নেই। এত লোকের কেউ একবারও তো তা দেখছে না। তাহলে কি আমরা কেউ মাটির দিকে তাকাই না? তা কী করে সম্ভব? হতে পারে যে আমার জায়গায় কোনো সুন্দরী চটি খোয়া গেলে তাকে লোকে দেখতো, দেখার মতোই ব্যাপার হতো। 46 বছরের একটা দামড়া লোক খালি পায়ে হাঁটছে, কার কি এসে গেল? স্টেশন মাস্টারেরও কিছু এলো গেল না। তিনি শান্ত গলায় বললেন, আমাদের লোক কম বুঝলেন, এখন তো 2 মিনিট পর পর গাড়ি, লাইনে কাউকে নামানো যাবে না। আমি বললাম, ওটা তো লাইনের মাঝখানে গিয়ে পড়েনি, একধারে পড়ে রয়েছে, কোনোভাবে যদি, তা নাহলে এক পায়ে চটি পড়ে তো আমি বাড়ি ফিরতে পারবো না। স্টেশন মাস্টারের কণ্ঠস্বর আরও শান্ত হয়ে এলো, শুনুন, ওটা তোলা যাবে না। কেন যাবে না সেটা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারি। আমি অশান্ত হয়ে উঠেছিলাম। বললাম, চটি যদি নাই তোলা যায় তাহলে আমার আর বোঝার বাকি রইল কি? ঠিক আছে, ছাড়ুন। চটিতং হয়ে হাত পা নেড়ে বেরিয়ে এলাম। কিন্তু তারপরেই মনে হলো, এখন ফিরবো কীভাবে? এখান থেকে গীতাঞ্জলি পাক্কা আধ ঘন্টা। খালি পায়ে দাঁড়িয়ে থাকতে হবে ট্রেনের ভেতর। এখন নয় মনে হচ্ছে কেউ দেখেনি, তখন দেখবেই, মুখে কিছু বলবে না, তাকিয়ে থাকবে, বাড়ি গিয়ে গল্প করবে। তাছাড়া জানতেও চাইতে পারে যেতে যেতে, তাহলে তাকে আবার গল্পটা বলতে হবে আমাকেই। ট্রেন থেকে নেমে 5-7 মিনিট হাঁটতে হয়, সেটাই বা যাবো কী করে? পুরো জামা কাপড় পরে থাকার পরেও শুধু চটি নেই বলে নিজেকে কেমন ল্যাংটো ল্যাংটো লাগছে। পায়ের নিচে মাটি আছে, কিন্তু চটি নেই বলে সব তছনছ। অথচ এই যে আমি, সঞ্জয় চক্রবর্তী, ট্রাম লাইনের ওপর দিয়ে খালি পায়ে হাঁটছি, বাঁদিকে ছাড়িয়ে যাচ্ছি মেডিকেল কলেজ, কালো পিচের ওপর আমার সাদা পা দুখানি কেমন কাদা মাখছে, কেউ খেয়াল করছে না। বৃষ্টিতে ভিজতে ভিজতে বা মাথায় রুমাল চাপা দিয়ে কত লোক তো আমার সামনে পিছনে হেঁটে চলেছে, তারাও কেউ দেখতে পাচ্ছে না। সবাই কি তাহলে নিজের নিজের পায়ের দিকে তাকিয়ে চলে? এত ব্যস্ত সকলে, মাটির নিচে ওপরে সব একই রকম। ভাবতে ভাবতে আমার মনে হলো, আমি যেভাবে রয়েছি, আমাকে যেরকম দেখা যাচ্ছে, তাতে কেউ ভাবতেই পারে না যে আমার সব আছে কিন্তু পায়ে কিছু নেই, তাই কেউ দেখছে না। মহাত্মা গান্ধী রোডের ক্রসিংয়ে গিয়ে বাস, অটোর ফাঁক ফোঁকর গলে আরও অনেকের সঙ্গে আমি রাস্তা পেরোলাম। ঝলমল করছে সব দোকানপাট। এখনও অবধি কোনো অসুবিধা হয়নি, শুধু নিজেকে একটু বেঁটে লাগছে। জুতোর দোকান একদম ফাঁকা, সামনে একজন দাঁড়িয়েছিলেন। এতক্ষণ পর কাউকে অবাক হতে দেখলাম। হাই পাওয়ার চশমার পিছনে চোখ দুটো আরও গোল গোল দেখাচ্ছিল। জুতোর দোকানের কর্মচারীরা বোধহয় লোকের পায়ের দিকে নজর রাখে। আমি ছাতা বন্ধ করে ঠাট্টার ভঙ্গিতে বললাম, জুতোই যখন কিনবো তখন জুতো পরে দোকানে আসবো কেন? খালি পায়ে আসা উচিত, কি বলুন? কি হয়েছে আপনার? চটি পছন্দ করতে করতে ব্যাপারটা বলে দিলাম। শুনে তিনি বললেন, আরেক পাটি আপনি ওখানেই ফেলে এলেন কেন বলুন তো, তাতে কি? আরে অন্য পাটিটা কেউ তুলে নিলে তো পুরোটাই তার হয়ে যাবে। না না, স্টেশন মাস্টার তো বলে দিয়েছেন ও চটি কেউ তুলতে পারবে না। কথা বলতে বলতে একটা ছেঁড়া ন্যাকড়া দিয়ে পা বেশ করে মুছে নতুন চটি পরে দেখলাম। আগেরটা পায়ে গলিয়ে নিলেই চলতো, এবার কিনলাম বেল্ট লাগানো। যত ধাক্কাই কেউ মারুক না কেন আর খুলে বেরিয়ে যেতে পারবে না। তবে দাম দিতে গিয়ে খচখচ করে উঠল মনটা। 299 টাকা আলটপকা বেরিয়ে গেল মাসের হিসেবের বাইরে। এই টাকায় অন্য কত কি হতে পারত। 100 টাকার জন্য দুটো বই ছেড়ে দিলাম খানিক আগে। তবু দোকান থেকে বেরিয়ে আরাম লাগলো, নিজেকে যেন ফিরে পেয়েছি, যেন আমার কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হয়েছিল। এইবার আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। যদিও টের পাচ্ছি এতে পৃথিবীর কিছু আসে যায়নি, আমি শুধু ভিড়ে মিশে গিয়েছি। আবার মেট্রোয় ফিরে এসে কিন্তু বেকুব হয়ে গেলাম। যেখানে চটিটা পড়ে গিয়েছিল সেখানে ফের উঁকি মেরে দেখি সে নেই। যেটা খুলে ফেলে দিয়েছিলাম সেটাও উধাও। খুব রাগ হলো। রেগে 299 টাকা মশমশিয়ে স্টেশন মাস্টারের ঘরে গেলাম। সেখানে ভিড়। 3টে অল্প বয়সী ছেলে কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে। তাদের টপকে গিয়ে বললাম, আমি একটু আগে আপনার কাছে এসেছিলাম, আপনি বলে দিলেন লোক নেই, চটি তোলা যাবে না। এখন এসে দেখছি আমার 2টো চটির একটাও নেই।
বেকার এতগুলো টাকা খরচা করে চটি কিনতে হলো। সেই যখন তোলাই হলো তখন আগে তুললে আমার এত হ্যারাসমেন্ট হতো না। আগের মতোই শান্ত গলায় স্টেশন মাস্টার বললেন, আমি বলতে পারবো না কে আপনার চটি তুলেছে, কখন তুলেছে। সে কি, লাইনে নেমে যে তুলেছে সে তো আপনাদেরই লোক হবে, অন্য কেউ তো এটা করতেই পারবে না। বললাম তো আমার কাছে কোনো খবর নেই। আপনার হাতের কাছে মনিটর, সেখানে ক্যামেরায় গোটা স্টেশনের ছবি দেখা যাচ্ছে, আর আপনার অজান্তে কেউ লাইনে নেমে পড়লো। নামতে নাও পারে, লাঠি দিয়েও তুলে নেওয়া যায়। বাহ, তাহলে তো তখনও সেটা করা যেত। আর সেভাবেও যদি কেউ নিয়ে থাকে আপনি জানবেন না? আপনি তো বললেন 2 মিনিট অন্তর ট্রেন চলে, কিছুই করা যাবে না। বললাম যে আমার কাছে কোনো খবর নেই, তাছাড়া ট্রেন আধ ঘন্টা বন্ধ ছিল। আমি আর পারলাম না, বললাম কেন বন্ধ ছিল, কেন আমার চটি পড়ে গেছিলো বলে? স্টেশন মাস্টারের গলা ততটা শান্ত রইল না আর। তিনি বললেন, টেকনিক্যাল ফল্ট হয়েছিল, কারো চটি পড়ে গেলে ট্রেন বন্ধ হয় না। কি ভাবেন কি আপনারা? টাকা যখন গচ্চাই গিয়েছে আর পুরনো চটিটাও যখন ফেরত পাবো না, তখন আমিই বা চুপ করে থাকি কেন? তেরে বললাম, ভাবতে আর কি বাকি রেখেছেন? আপনি তো কিছুই জানেন না বলে চলেছেন। কেউ যদি লাইনে বোমাও নামিয়ে রেখে যায় বলবেন আপনার কাছে খবর নেই। দেখুন, অযথা অ্যালিগেশন আনবেন না। আপনার চটির চেয়ে অনেক ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আমাদের মাথা ঘামাতে হয়। জব্বলপুরের একটি কলেজের মেয়ে কোন স্টেশনে রয়ে গেছে এরা খুঁজছে, অ্যানাউন্স করাতে হবে, কত কিছু সামলাতে হয় জানেন কিছু? সেই 3টি কম বয়সী ছেলের একজন এগিয়ে এসে বলল, हम लोग जबलपुर से है सर। हाँ जानता है, जबलपुर हम गए हैं, मार्बल रॉक्स। राइट सर, लेकिन वो जबलपुर है सर। अरे हम रेल का आदमी, हमको जबलपुर सिखाता है। जबलपुर है कि जबलपुर, जगह तो एक ही है। যাও যাও, বাহার যাকে অ্যানাউন্স শুনো। ছেলেগুলোর সঙ্গে আমিও বেরিয়ে এলাম। আর কথা বলে লাভ নেই। যে দুটো বই কিনিনি তার একটার লেখক সাইকেলে দেশ জুড়ে চক্কর দিয়েছিলেন। আমরা সাইকেলে চড়ি না, আমাদের ভরসা মেট্রো। যতই ঝগড়া করি কাল ওতেই চাপতে হবে। আর পূজাবার্ষিকী অলোকনন্দা তো ছোটোবেলার স্মৃতি, তাতে ভর করে ওড়া যায় না। ট্রেন বন্ধ ছিল বলে প্ল্যাটফর্মে লোক জমে গিয়েছে। এরা কেউ জানে না গত আধ ঘন্টায় আমার কী পদস্খলন হয়েছিল এবং সেখান থেকে কিভাবে উদ্ধার করেছি নিজেকে। আমি ভিড়ের মধ্যে আরপিএফের সেই জওয়ানকে খুঁজছিলাম, যদি দেখে থাকে কে তুললো আমার চটিটা। ওদের তো সতর্ক দৃষ্টি দেখার কথা। চটি নেই, কৌতূহল রয়েছে আমার। প্ল্যাটফর্মের এমুড়ো থেকে ওমুড়ো ঘুরে এলাম, কোথাও নেই খাকি উর্দি। অদ্ভুত, আমার চটি কেলেঙ্কারির ঠেলায় সেও উবে গেল নাকি? সিকিউরিটির দায়িত্ব তাহলে কার এখন? ঘুরে ফিরে আমি আবার সেখানে এসে দাঁড়ালাম যেখানে চটিটা ঝাঁপ দিয়েছিল। বলতে গেলে খুনির অকুস্থলে ফিরে আসার মতোই ফিরে এলাম। এসে আরও একবার লাইনে উঁকি মারার ইচ্ছেটাও সামলাতে পারলাম না। এ কি, ওখানে ওটা কী পড়ে রয়েছে? ভুল দেখছি? স্টেশন মাস্টারকে তো কত কথা শোনালাম, কিন্তু না, চটি তো নয়। পার শিরশির করে উঠল, তারপর শিরশিরেটা মাথা অবধি ঢেউ তুলল। আমি কাঁধের ব্যাগ সামলে আরও একটু ঝুঁকিয়ে দিলাম নিজেকে। না, ভুল তো দেখছি না। ওখানে পড়ে রয়েছে একটা ঘোড়ার নাল। মেট্রোর লাইনে ঘোড়ার নাল কোথা থেকে আসতে পারে? অথচ স্পষ্ট দেখতে পাচ্ছি নালটাকে, খানিকটা মরচে পড়া, গায়ের কয়েকটা ফুটো অবধি দেখা যাচ্ছে। ইংরেজিতে দেখলে ইউ। এত ঝুঁকছেন কেন আপনি? কি দেখছেন? পট করে সোজা হয়ে দাঁড়ালাম। আমার ডান পাশে এসে দাঁড়িয়েছেন একজন। আমি হাত সোজা করে আঙুল তুলে দেখালাম লাইনের দিকে। ওখানে একটা ঘোড়ার নাল পড়ে আছে। লোকটা হাসলো। আছে তো, আমিও দেখেছি, হর্স শু। আশ্চর্য ব্যাপার, এখানে ঘোড়ার নাল কী করে এলো বলুন তো? আমার বাঁ পাশ থেকে তখন একজন বলে উঠলেন, আশ্চর্যের কী আছে, কারো পা থেকে খুলে পড়ে গিয়েছে হয়তো। সরে আসুন, মেট্রো আসছে, খুব ভিড় হবে এবার। নমস্কার। আমরা শুনলাম অরিন্দম বসুর গল্প নাল, হাস্যরসের গল্প। বেশ ছোট ছোট ব্যঞ্জনা, তার মধ্যে একটা লাইন আমার আমি না বলে পাচ্ছি না। তাহলে কি আমরা মাটির দিকে তাকাই না? খুব ভালো লেগেছে। এবার এই আলোচনা করবেন প্রবুদ্ধ মিত্র। যে গল্প পাঠ করেছে সে গল্পটা আমাদের এই নাগরিক জীবনের দৈনন্দিনতা থেকে একটা অদ্ভুত কৌতুক রসের ঘটনাকে উনি তুলেছেন। যারা দৈনন্দিনভাবে মেট্রো রেলে যাতায়াত করেন তারা ওই চটি পা থেকে খুলে যাওয়া, ব্যাগ পড়ে যাওয়া ইত্যাদির সঙ্গে সম্যক পরিচিত। সেই জায়গায় অরিন্দম একটা অদ্ভুত হিউমারকে নিয়ে এসছেন, তার মধ্যে স্যাটায়ারকে মিশিয়েছেন, তার মধ্যে গল্পের বিন্যাস ঘটিয়েছেন অন্যভাবে। চমৎকার ব্যাপার হচ্ছে যে এই গল্পটা শেষে খালি পা এবং
পায়ের নিচে দেখতে না পাওয়া মানুষের, চারপাশের মানুষের, যেটা খানিকটা কাকলীয় উল্লেখ করে গেল, সেটা হচ্ছে ব্যাপার। আর আরেকটা ব্যাপার যেটা আমার শেষকালে খুব অদ্ভুত লেগেছে, সেটা হচ্ছে কেন একটা ঘোড়ার নাল ওখানে পড়ে রইল? সেটা কি চটিটাই ঘোড়ার নাল হয়ে গেল? আমি বুঝতে চেষ্টা করলাম, যদিও সেটা লেখক আলোভাবে বুঝতে পারবে, নাকি ওইটা তার রূপান্তর ঘটলো কোনোভাবে ওই যে পড়ে যাওয়া চটিটা।